আমরা চতুর্ভুজ সম্পর্কে কিছু তথ্য জানব। বিশেষ করে চতুর্ভুজ বিষয়টা কি মূলত আপনারা জানেন যে চতুর্ভুজের 4টা বাহু থাকে, ঠিক আছে। এই একটা বাহু, আমরা সেম যদি আরেকটা বাহু আঁকি, ঠিক আছে। যদিও আমাদের স্কেল দরকার ছিল না, তারপর আমি লিখে দিচ্ছি যে আমাদের চতুর্ভুজের মূলত 4টা বাহু থাকে। তো 4টা বাহু দ্বারা যে আমরা আবদ্ধ ক্ষেত্রফল পাই সেটি হচ্ছে মূলত আমাদের চতুর্ভুজ। দেখুন, চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখা উচিত যে এই যে আপনি লক্ষ্য করে দেখেন যে দুটো করে বাহু একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই বাহু, এই মিলিত বিন্দুগুলো হচ্ছে আমার শীর্ষবিন্দু। কথাটা ক্লিয়ার? আর এটিকে যদি ধরেন আমি এ বি সি ডি এভাবে যদি লিখি, তাহলে এখানে কয়েকটা তথ্য আমাদের একটু জানতে হবে। সেটি হচ্ছে এই যে এ বি বাহু, এর বিপরীত হচ্ছে বিপরীত যে বাহুটা, এটি হচ্ছে সিডি বাহু। অথবা আমি একটু এইভাবে লিখি, তাহলে আমাদের বলতে সুবিধা হবে, ঠিক আছে। এটি হচ্ছে আমার সিডি বাহু। আবার যদি এসি বাহু চিন্তা করি, তাহলে এসি এর বাহু, বিপরীত বাহু হচ্ছে আমাদের কি বিডি বাহু। অর্থাৎ এই বাহুটার বিপরীত হচ্ছে এটা, এই বাহুটার বিপরীত হচ্ছে আমাদের কি এটা। প্রথম তথ্য। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে বাহুগুলো দেখতেছেন, এগুলো এই যে এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে, এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে, এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ। অর্থাৎ পাশাপাশি দুটি কোণকে আমরা সন্নিহিত কোণ হিসেবে দেখব। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে এখানে ধরুন আমরা এখানে আমাদের দুটো বাহু আছে, বিডি এবং সিডি। এই বাহুটা, সিডি বাহুটা এসে এখানে মিলিত হয়েছে, বিডি বাহুটা এখানে মিলিত হয়েছে, ঠিক আছে। এটিকে আমরা বলেছিলাম কি, আমরা শীর্ষবিন্দু বলেছিলাম, ঠিক আছে। এটিকে আমরা কি বলেছিলাম, আমরা শীর্ষবিন্দু বলেছিলাম। এটিকে কিন্তু আমরা আরো একটা নামে বলতে পারি, যেটা আমরা শিরোকোণ হিসেবে বলতে পারি। কি হিসেবে বলতে পারি? মানে এটা শীর্ষবিন্দু, ওই এই জায়গায় কি যে কোণটা উৎপন্ন হচ্ছে, এটা একটা কোণ। আরেকটা হচ্ছে এই যে কোণের জায়গায় যে বিন্দুটা, এটিকে আমরা কৌণিক বিন্দুও বলতে পারি। কি বলতে পারি? আমরা কৌণিক বিন্দু বলতে পারি। এখন লক্ষ্য করেন, আমরা সাধারণত এটা বলি না, সবসময় শীর্ষবিন্দু হিসেবেই মূলত এটি পরিচালিত। এবার যদি লক্ষ্য করে দেখেন যে এই যে পাশাপাশি দুটো কোণ, এটার যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তবে আমার উদ্দেশ্য হচ্ছে এই ছকটা থেকে পরিচিত পর্বটা দেখানো, যে আসলে কনসেপ্টটা কি। ধরুন আমরা এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কৌণিক বিন্দু আছে, কৌণিক বিন্দু আছে, অথবা আমি যদি বলি শীর্ষবিন্দু আছে, তাই না? এই দুটোকে যদি আমরা যুক্ত করি, কি করি, এই দুটোকে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা এখানে যাকে পেলাম, ইনি হচ্ছেন মূলত আমাদের কি, এই যে এডি, আমি এখানে যে তথ্য পেলাম এডি, এডি হচ্ছে মূলত আমার এখানে কি কর্ণ। একটা চতুর্ভুজে আমার দুটি কর্ণ থাকে। কয়টা কর্ণ থাকে? দুটো কর্ণ থাকে। এইদিকে একটা কর্ণ, আরেকটি কর্ণ হচ্ছে আমাদের
কোন দিকে? এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু। তাহলে এখানে দেখেন আমরা দুটো কর্ণ মূলত পাই, এটি একটি কর্ণ, এটি একটি কর্ণ। তার মানে আমরা একটা তথ্য বুঝতে পারি যে একটা চতুর্ভুজে মূলত দুটি কর্ণ থাকে। কয়টা কর্ণ থাকে? আমাদের দুটি কর্ণ থাকে। ক্লিয়ার? তাহলে আমরা কৌণিক বিন্দু দুটো যোগ করলে আমরা কি পাই? কর্ণ পাই। আর এরকম কর্ণ আমাদের একটি চতুর্ভুজে কয়টা থাকে? মূলত দুইটা থাকে। ইটস ওকে। তাহলে আমরা কয়েকটা তথ্য একটু এখান থেকে জানলাম। তথ্যগুলো কি কি? তথ্যগুলো হচ্ছে আমি জানলাম যে এখানে যে বাহুগুলো, এই যে দুটো বাহু বিপরীত বাহু, এরা হচ্ছে বিপরীত বাহু, এরা হচ্ছে বিপরীত বাহু। তার মানে আমরা এখানে দুই জোড়ো বাহু পাবো, প্রতি জোড়ো কি এক জোড়ো করে তার একটা আরেকটা বিপরীত বাহু। তারপর এখানে যে তথ্যটা পেলাম এটাকে আমরা বললাম কি? কৌণিক বিন্দু, তাই কিনা? এক কৌণিক বিন্দু থেকে আরেকটা কৌণিক বিন্দু যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা বললাম কি? কর্ণ। আর এই দুটো কোণ হচ্ছে পাশাপাশি দুটি কোণ। এই পাশাপাশি দুটো কোণ যোগ করলে সবসময় আমার 180 ডিগ্রি হবে। এখন মূলত আমরা এই তথ্যের উপর ভিত্তি করে আমরা সামনে এগোতে থাকবো। ক্লিয়ার? ওকে। আমাদের প্রথম তথ্য হচ্ছে ওকে, আমরা একটু সামান্তরিক নিয়ে কথা বলবো। তার আগে আপনারা আসলে আলোচনাটা বুঝতেছেন কিনা একটু দয়া করে একটু কমেন্টে জানান যে বুঝতেছেন কিনা। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে আলোচনাটা বুঝতেছেন কিনা। ঠিক আছে, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। সেটি হচ্ছে আমরা চতুর্ভুজের বেশ কয়েক প্রকার চতুর্ভুজ রয়েছে। সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস। তারপর এভাবে দেখা যাচ্ছে যে চতুর্ভুজগুলো আমাদের রয়েছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। এখন প্রথমত হচ্ছে আপনি যদি ধরেন আয়তক্ষেত্র, মানে আমাদের সামুদ্রিক জিনিসটা কি এটা আমাদের একটু ভালো করে বোঝা উচিত। অনেকে এই জায়গায় আসলে ভুলটা করে থাকেন। আমি একটু এই ব্যাপারে কথা বলছি। আমাদের সামন্তরিক জিনিসটা কি মূলত? সামন্তরিক জিনিসটা হচ্ছে এই যে দেখুন একটা চতুর্ভুজ আঁকতেছি, এই চতুর্ভুজটা যখন এই যে বাহুটা আঁকলাম, এই বাহুর বিপরীত যদি আমি আরেকটা সমান এবং সমান্তরাল যদি একটা বাহু আঁকি, তার আগে আমি এখানে ছোট্ট একটা কাজ করে নেব। কাজটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, এরপর ওকে, তাহলে লক্ষ্য করুন আসলে স্কেলটা মানে একদম পাতলা হয়, খুবই কঠিন হচ্ছে, মানে ঠিক আছে, প্রবলেম। তার চেয়ে মনে হয় হাতে আঁকলে অনেকটাই ভালো হতো। হাতে আঁকলে এটা অনেকটাই সুন্দর হতো। ওকে,
সরি, যাই হোক আপনারা এটা আপাতত ধরে নেন। আমি বলছি যে এই এখানে যে আমাদের ত্রিভুজটা রয়েছে এ বি সি এবং ডি, এই ত্রিভুজের আমরা বিপরীত বাহুগুলো যদি খুঁজি তাহলে এডি এর বিপরীত হচ্ছে এডি এর বিপরীত হচ্ছে আমার বিসি, আবার এবি এর বিপরীত হচ্ছে আমাদের কি ডিসি। ঠিক আছে, এখানে এই দুটো বিপরীত বাহু পেলাম। এখন আমরা সামান্তরিক বলতে কি বুঝি? সামান্তরিক বলতে বুঝি এই যে আমার বিপরীত বাহু, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এই বিপরীত বাহুদ্বয় সমান হবে। কি হবে? সমান হবে। অর্থাৎ কোনো চতুর্ভুজে, ভালো করে মনে রাখবেন, কোনো চতুর্ভুজে বিপরীত বাহু দুটি যদি সমান হয়, অর্থাৎ এটার সমান যদি আমার এটা হয় অথবা এটার সমান যদি আমার এটা হয়, তাহলে আমাদের তাকে মূলত আমরা বলবো কি? সামান্তরিক। তাকে বলবো আমরা কি? সামান্তরিক। তার মানে এই সামান্তরিকের মেইন শর্তটা হচ্ছে এটা। আর সামান্তরিক ক্ষেত্র কি? এই যে সামান্তরিকের মাঝে যে আবদ্ধ অংশটুকু আছে সেটি হচ্ছে আমাদের সামান্তরিক ক্ষেত্র। তাহলে সামান্তরিক হওয়ার শর্তটা কি? যে বিপরীত বাহুদ্বয় সমান হবে, রাইট? এবং এখানে কি বিপরীত বাহুদ্বয় সমান হবে, তবে আরেকটা শর্ত আমাদের আছে, সেটি হচ্ছে এই দুটো সমান্তরাল হবে। কি হবে? সমান্তরাল হবে। অর্থাৎ এই দুটো বাহু আবার বিপরীত বাহুদ্বয় কি হবে? সমান্তরাল। সমান্তরাল কনসেপ্ট নিয়ে আমি পূর্বে আলোচনা করেছিলাম। তার মানে যখন এই দুটো ক্যারেক্টার মেইনটেইন করবে, মূলত যে কি বিপরীত বাহুদ্বয় সমান্তরাল সমান, এই দুটো ক্যারেক্টার যখন মেইনটেইন করবে তখনই আমরা তাকে বলতে পারি সামান্তরিক। এখন প্রশ্ন হতে পারে যে সামান্তরিকের এই ব্যাপারটা বুঝতে পারলাম, সামান্তরিকের ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে, এগুলো আমরা একটু ভালো করে দেখে নিই। যেমন বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল বললাম, এর বিপরীত যে কোণগুলো রয়েছে এই বিপরীত কোণগুলো আমার সমান হতে হবে। কিভাবে? এই যে লক্ষ্য করেন যে এই যে আমার এই কোণটা এবং এই কোণটা, আমার চিত্রের আকার জটিলতার কারণে একটু সমস্যা হলেও আপনারা বুঝতে পারবেন, এই এ কোণ আর এটা সমান আমার সি কোণ হবে। আবার একইভাবে আমি এই যে বি কোণ দেখতে পাচ্ছি, এই বি কোণ এর সমান আমার ডি কোণ হবে। তার মানে এখানে যে তথ্যটা আমরা পেলাম সেটা হচ্ছে যে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। পরস্পর সমান হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ফ্যাক্ট, যে যেটা আমরা কি পেলাম সামান্তরিকের ক্ষেত্রে। ক্লিয়ার? এখন এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, আমি একটু আগে আলোচনায় বলেছিলাম যে দুটো কাছাকাছি কোণ, এই কোণ দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। কত হয়? 180 ডিগ্রি। এখন দুটি কোণ এর যোগফল, যেমন পাশাপাশি দুটো কোণ যদি আমি বলি তাহলে বি কোণ সি কোণ বলতে পারি। ঠিক আছে, বি কোণ সি কোণ এটার যোগফল আমার 180 ডিগ্রি। তাহলে একইভাবে আমি সি কোণ আর ডি কোণ বলতে পারি। সি কোণ এবং ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে লক্ষ্য করুন, এই যে যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাই কিনা, তখন একে আমরা কি বলি? একটি আরেকটির কি সম্পূরক কোণ।
কি কোণ? আমার সম্পূরক কোণ। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে যে দুটি সন্নিহিত কোণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে তারা পরস্পর কি সম্পূরক। তাহলে মোটামুটি কয়টা ক্যারেক্টার পেলাম আমরা? এই একটি ক্যারেক্টার পেলাম যে পাশাপাশি দুটি কোণ হচ্ছে সম্পূরক কোণ, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় পরস্পর কি সমান। আমাকে একটু কমেন্টে জানান যে এইটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে এইটুকু আইডিয়া আপনি বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্টে জানান যে এইটুকু আইডিয়া আপনি বুঝতে পেরেছেন কিনা। গুড। এবার আসুন, যদি এই শর্তগুলো পূরণ করে আমাদের আরও কিছু তথ্য একটু মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে আমরা সামান্তরিক বলতে এই জিনিসটা আমরা এই শর্তগুলোর প্রতি মনোযোগ হব। কথাটা ক্লিয়ার? যেমন আমরা যদি একটা আয়তক্ষেত্র আঁকি, একটা আয়তক্ষেত্র আঁকা মানে হচ্ছে, দেখেন ধরেন একটা আয়তক্ষেত্র আমরা আঁকলাম। এই একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো পরস্পরকে আমার সমান, ঠিক আছে? বিপরীত বাহু দুটো পরস্পরকে সমান। ওকে, তাহলে বিপরীত বাহু দুটো যদি পরস্পর সমান হয়, দেখেন একটা আয়তক্ষেত্র, প্রথমত হচ্ছে একটা আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্রের ব্যাপারটা আমি ডিটেলস আলোচনায় পড়ে আসতেছি। মনে করবেন একটা আয়তক্ষেত্রও কিন্তু এক ধরনের সামান্তরিক। কারণ কি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও এই শর্তটা পূরণ করে, যেমন এর প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। প্রতিটি একটা আয়তক্ষেত্র কখন হয়? যখন যার একটা কোণ হচ্ছে এক সমকোণ। এখন প্রথমত হচ্ছে এদের বিপরীত বাহু দুটো সমান। এই যে কর্ণ দুটো, এই কর্ণ দুটোর ব্যাপারে কিন্তু আমরা এখানে কোনো তথ্য দিইনি, কিন্তু এটা বলেছিলাম বিপরীত বাহু দুটো সমান হবে। পাশাপাশি দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এটিও প্রমাণ করে একইভাবে যে পাশাপাশি দুটো কোণ পরস্পর, দেখেন বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এই শর্তটা সে পালন করতেছে, এই শর্তটাও পালন করতেছে, এই শর্তটাও সে পালন করতেছে। তার মানে কি, একটা আয়তক্ষেত্রেও, একটা আয়তন ক্ষেত্রেও মূলত এটা এক ধরনের কি সামান্তরিক, একটি বিশেষ সামান্তরিক। এটি বইতে অনেক সুন্দর করে আমি দিয়েছি যে একটা বিশেষ কি সামান্তরিক। কথাটা ক্লিয়ার? এই কথাটা একই সাথে আমাদের রম্বসের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই সাথে আমাদের বর্গের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে আমাদের যদি বর্গের ক্ষেত্রে বলি, আমি জাস্ট এখানে সামারি মানে একটু লিখে দিচ্ছি, তাহলেই হবে। সবকটা চিত্র আমি যত সময় আঁকবো, সেটি হচ্ছে একটা বর্গ ক্ষেত্রের, অর্থাৎ একটা বর্গ এর ক্ষেত্রেও এই কয়টা, চারটা, যে একটা দুইটা তিনটা, মানে এখানে যদি দুটো ধরেন তাহলে কি পাঁচটা, অর্থাৎ এই চার পাঁচটা শর্তই মূলত একটা বর্গও পালন করে, একটা রম্বসও এটা পালন করে। এই কারণে মনে রাখবেন যে এই ক্যারেক্টারগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আছে, বর্গের ক্ষেত্রেও আছে, রম্বসের ক্ষেত্রেও আছে। তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র একটি সামান্তরিক, বর্গ ক্ষেত্র এটিও একটি সামান্তরিক, অথবা রম্বস এটিও আমার একটি সামান্তরিক। অর্থাৎ তাহলে এদেরকে আয়ত কেন বলি? এর কারণটা হচ্ছে এর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেগুলো নিয়ে আমি যথাস্থানে আলোচনা করব। ওই বৈশিষ্ট্যর কারণে সে হচ্ছে আয়ত। আর বর্গ কেন বলি তাহলে? ওই যে ভিন্ন, এই বৈশিষ্ট্যগুলোর বাইরে তার ভিন্ন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার দুটো বাহু পাশাপাশি দুটো বাহু সমান, এরকম একটি কি আছে, বৈশিষ্ট্য আছে, এবং একটা কোণ এক সমকোণ। যাই হোক, আমরা যথাস্থানে দেখব। এই কারণে এর নামকরণ আয়তক্ষেত্র না হয়ে বর্গ হয়েছে।
তাহলে রম্বসের ক্ষেত্রেও আমরা একইভাবে বলতে পারি, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য কারণে এই আয়তক্ষেত্রটিও সামান্তরিকটিও আমরা রম্বস হিসেবে জানি। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছেন, এই সামান্তরিক, এই যে আয়ত বর্গ রম্বস, এরাও মূলত সামান্তরিক। এটা আমি বইতে ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম, এরা হচ্ছে বিশেষ সামান্তরিক। কথাটা ক্লিয়ার? তাহলে এবার আমরা বাকি যে আয়ত বর্গ এবং রম্বসের আলোচনায় যাচ্ছি। আপাতত আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। এবার আমরা অবশ্যই শেষের দিকে গিয়ে এই বিষয়গুলি জানবো, মানে কিছু প্রিভিয়াস কোশ্চেন্স আছে, এগুলি আমরা সমাধান করব। আমি আপাতত মৌলিক কনসেপ্টগুলো একটু আলোচনা শেষ করি, আমার মনে হয় সেটি বেশ ভালো হবে। কথাটা ক্লিয়ার? চলো তাহলে আমরা আয়তক্ষেত্রের ব্যাপারটা একটু দেখি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে মানে একটা সামান্তরিক কেন আয়ত হচ্ছে, এর ক্ষেত্রে 1 নম্বর শর্ত হচ্ছে এর একটা কোণ সমকোণ হবে। তাহলে একটা কোণ যদি সমকোণ হয় মূলত, তাহলে বিষয়টা লক্ষ্য করুন, একটা কোণ যদি আমার কি হয়, তার সমকোণ হয়, অথবা আমি আর একটু স্লিম করে দিলে আপনাদের বুঝতে বেশ সহজ হবে। ঠিক আছে, ওকে। তাহলে লক্ষ্য করুন যে এখানে প্রথমত হচ্ছে একটা সামান্তরিক কখন আয়ত হয়। এটার আয়ত হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে যে এর একটা কোণ 90 ডিগ্রি হবে। একটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। এই একটা কোণ যখন 90 ডিগ্রি হয় তখনই মূলত একটা সামান্তরিক হয়ে যায় আয়তক্ষেত্র। সামান্তরিক কেন বলছি? কারণ হচ্ছে এই বিপরীত বাহু দুটো পরস্পর সমান এটার, তাই কিনা? এবং বিপরীত যে কোণ আছে, এই বিপরীত কোণ দুটো কি পরস্পর সমান। ঠিক আছে, এই বিপরীত কোণ দুটিও কি পরস্পর সমান। এবার দেখেন একইভাবে আমাদের একটা কোণ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই বলছিলাম যে পাশাপাশি দুটো কোণের সমষ্টি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে কি এরা দুটো পরস্পর কি সম্পূরক কোণ। অর্থাৎ এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সব কয়টা বৈশিষ্ট্য এখানে রয়েছে, এই কারণে এটি সামান্তরিক। কিন্তু আয়তক্ষেত্র হওয়ার শর্তটা হচ্ছে এর একটি কোণ 90 ডিগ্রি হবে। কি হবে? 90 ডিগ্রি। এখন একটা কোণ 90 ডিগ্রি হলে আলটিমেট যা ঘটবে সেটি হচ্ছে এটিও 90 ডিগ্রি হবে, আমার এটিও 90 ডিগ্রি হবে। অর্থাৎ একটা ডিগ্রির কোণ 90 ডিগ্রি হওয়া মানে মূলত এখানে সবকটি আমার কি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? এবার দেখুন এই জায়গায় আয়তক্ষেত্র যখন 90 ডিগ্রি হচ্ছে তখন এই কোণটা সমান হচ্ছে, এই কোণ অর্থাৎ সব কটা কোণ সমান হচ্ছে। এখন কোণের সাথে আমাদের এই কর্ণের একটা সম্পর্ক আছে, যে আমার যদি দেখা যাচ্ছে যে সব কয়টা কোণ সমান হয়, আমি আবারও বলছি সব কয়টা কোণ যদি আমার সমান হয়, তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এই কর্ণ যেটা আছে, এই কর্ণ দুটো পরস্পর সমান হবে। কর্ণ দুটো কি হবে? পরস্পর সমান হবে। বুঝেন? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে একটা 90 ডিগ্রি কোণ হওয়া মানে হচ্ছে আমার কি সবকটা কোণ সমান, আলটিমেট আমার কর্ণদ্বয় কি হবে? সমান হবে। ঠিক আছে, এবার আসুন আমাদের এই জায়গায় আরো কিছু বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে এখানে প্রতিটি কোণ আমার সমকোণ, এক সমকোণ, এতে কেটে কোনো সমস্যা নেই। কিন্তু যখন প্রত্যেকটা কোণ এক সমকোণ, আর আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন,
সবকটার যোগফল আমার কত হবে? 360 ডিগ্রি। এটি মূলত আমাদের সব কয়টির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আয়তক্ষেত্রে সব কয়টির ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এটা আমাদের কেন বলছি, কারণ গাণিতিক সমস্যা সমাধানের সময় অনেক সময় এগুলো দরকার হতে পারে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় তাহলে আর স্পেশাল কি থাকছে যেটি আমাদের মনে রাখতে হবে। জাস্ট এটা মনে রাখবেন, কারণ এই সবকটা ক্যারেক্টার তো আপনি জানেন। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আরেকটি তথ্য মনে রাখবেন, এই যে আমি যখন এই যে কর্ণ দ্বারা দুটি অংশকে ভাগ করলাম, খেয়াল করে দেখেন কি করলাম, আমি যখন ভাগ করলাম তাহলে এই যে এই একটা ক্ষেত্র হলো, এই একটা ক্ষেত্র হলো। ঠিক আছে, আমি যদি একটা অফ করে দিয়ে আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা যে কোনো দিক থেকে দেখতে পারেন। এখন এই জায়গাটা, এই যে দূরত্বটা, এটারও দূরত্ব, এটারও দূরত্ব। এখন এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তার মানে এই কর্ণটা যেহেতু এই অংশের জন্য ইউজ হয়েছে, আবার এই ত্রিভুজের অংশের জন্য ইউজ হয়েছে। তার মানে এই সাধারণ বাহুটা এই দুটি ত্রিভুজের সমান। ঠিক আছে, আমি যদি এটিকে এভাবে আসলে চিন্তা করি, এ বি সি ডি, আমি যদি এভাবে চিন্তা করি তাহলে আমি এখানে বলতে পারি যে বি ডি হচ্ছে আমার কি সাধারণ বাহু, বিডিটা হচ্ছে আমার কি সাধারণ বাহু, যা যে দুটো কি মূলত পরস্পর কি সমান। সাধারণ বাহুটা কি দুটোর ক্ষেত্রে তাহলে সমান হবে। ওকে, এখন আমার যেহেতু এই বাহু আর এই বাহু সমান, দেখেন এ ডি আর বিসি কি পরস্পর সমান। আবার এই যে এ বি বাহু এবং কি আমার সিডি বাহুও পরস্পর সমান। তাহলে দেখেন আমার তিনটা বাহুই হুবহু এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ মিলে যাচ্ছে। সাধারণ বাহুটা একটা বাহু, এটি সাধারণ বাহু হয় এর আর এর সমান। তাহলে দেখেন এই বাহুটা আর এই বাহু সমান, মানে কি এর এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এই একটা করে বাহু পরস্পর সমান, এই ত্রিভুজে একটা করে বাহু সমান। তার মানে আমরা কিন্তু বলতে পারি এটি একটি সর্বসম ত্রিভুজ। এটি একটি কি সর্বসম ত্রিভুজ। কখন? অর্থাৎ যখন কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে তখন এই দুটিকে পরস্পরে কি সর্বসম ত্রিভুজ বলা হয়। অর্থাৎ এইভাবেই মূলত তারা কি করে একে বিভক্ত করে। কথাটা ক্লিয়ার? এবার একটু কমেন্টে জানান যে আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। গুড। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা দুটি সর্বসম ত্রিভুজ আপনি পাবেন। ঠিক আছে, তার মানে মোটামুটি এই ক্যারেক্টারটা মাথায় রাখলেই ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। এবার আমাদের যদি রম্বসের ব্যাপারে একটু কথা বলি, রম্বসের কনসেপ্টটা কি মূলত। রম্বসের ক্ষেত্রে আমরা জানি রম্বসের আগে যদি বর্গক্ষেত্র নিয়ে কথা বলা যেত তাহলে আপনাদের বুঝতে হতো আর একটু ভালো হতো। তবে যেহেতু আমি সামুদ্রিক নিয়ে কথা বলেছি শুরুতে, তাহলে রম্বস নিয়েও আমরা কথা বলতে পারি, অথবা দুটো নিয়ে আমরা কথা বলতে পারি একসাথে। সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে আমাদের যদি ওকে
ওকে, দেখেন এই জায়গায় আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে এটি হচ্ছে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হওয়ার আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের সবকটা চার পাঁচটা বৈশিষ্ট্য সবকটাই আছে। এর সাথে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যদি এটাকে এ বি সি ডি আকারে প্রকাশ করি, তাহলে এই যে মানে সন্নিহিত বাহু দুটো পরস্পর সমান হবে। কি হবে? এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, সন্নিহিত বাহুদ্বয় পরস্পর কি সমান। সমান অবশ্যই সমান্তরাল তো হবেই, যেহেতু সামান্তরিকের সবকটা ক্যারেক্টার রয়েছে। এখন সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান, এবং আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে সন্নিহিত দেখেন এরও একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এর ক্ষেত্রেও এই শর্তটা পূরণ করার পর ওখানে যেমন এখানে কিন্তু সন্নিহিত বাহু দুটো সমান ছিল না, এখানে সন্নিহিত বাহুদ্বয় সমান এবং এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ফলে বাকি ক্যারেক্টারগুলো এর সাথেও কিন্তু মিলে যাবে, কর্ণ দুটি সমান হবে। এবং এই জায়গায় আমরা আরেকটু বলতে পারি, খেয়াল করে দেখেন যে এখানেও আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হবে, এটি স্বাভাবিক, তাই কিনা? তার মানে এই ক্ষেত্রে আমরা এই ক্যারেক্টারটা দেখব। তার পূর্বে আমরা আরো একটা ক্যারেক্টার দেখি, রম্বসের বিষয়টা। রম্বসের বিষয়টা আমি উপরেই এঁকে ফেলি। দেখুন অনুমানে আঁকাটা টাফ, নিয়ম না মেনে, যেহেতু আমার এখানে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস নেই, তাই কিনা? ওকে, ঠিক আছে। এবার লক্ষ্য করুন যে আমাদের এই যে আমরা যেটি আঁকলাম, এটিকে আমরা বলবো কি, রম্বস। কি বলবো? এটিকে বলবো আমরা রম্বস। রম্বসের ক্ষেত্রে আমার প্রথমত যে জিনিসটা, যে এখানে দেখেন যে আমাদের যে সামান্তরিকের যে শর্তগুলো সেগুলো এখানে ফিল আপ করবে, বিপরীত কোণ দুটো সমান হবে। তবে এখানে রম্বসের ক্ষেত্রে যেটা হবে, যে এখানে একটা কোণ 90 ডিগ্রি যেটা হওয়ার কথা, এটি হবে না। আমি কথাটা বুঝতে পারছি কিনা? কি হবে না? অর্থাৎ এখানে যে আমি বলছি যে একটা কোণ 90 ডিগ্রি হবে, সেটি হবে না। একটা বিষয়, কারণ 90 ডিগ্রি হলে সেটি হয়ে যাবে আমাদের কি, বর্গ। সেটি হয়ে যাবে আমাদের বর্গ। এবার আসেন, তাহলে এর সাথে কি কি পার্থক্য হবে? পার্থক্য বলতে ওই অর্থে কিছু না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আমার কর্ণ দুটো সমান হবে। কি হবে? কর্ণ দুটো আমার কি হবে? সমান হবে। কর্ণ দুটো যদি সমান হয়, যেটি আমার কিসের ক্ষেত্রে হবে না, অর্থাৎ এই কর্ণ দুটো আমাদের পরস্পর কি হবে? আমাদের পরস্পর সমান হবে। ক্লিয়ার? প্রথমত হচ্ছে এখানে তাহলে আমরা আরেকটা ক্যারেক্টার রাখতে পারি, যে কর্ণদ্বয়
পরস্পর সমান, এবং কর্ণদ্বয় পরস্পর সমান এটি কিন্তু এখানেও ছিল, এটি কিন্তু এখানেও, রাইট? এখন একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে আমরা লিখতে পারি কর্ণ দুটো পরস্পরকে অসমান হবে। এটা একটা বেসিক পার্থক্য, এটা একটা বেসিক পার্থক্য যে কর্ণ দুটো পরস্পর কি হবে, অসমান হবে। ঠিক আছে, কর্ণ দুটো পরস্পর অসমান হবে, এটা একটা বিষয়। কিন্তু এখানে যে কোণ উৎপন্ন করবে, এই কোণগুলো সমকোণ উৎপন্ন করবে। কত কোণ? কি কোণ? সমকোণ, যেটা এখানেও করবে। এই যে ভিতরে যে কোণগুলো উৎপন্ন হবে, এই কোণগুলো মানে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই কোণ, এটার সাথে এটা মিল আছে, এটা 90 ডিগ্রি হবে, এবং এটার উপর এই কোণগুলো কত হবে, আমার 90 ডিগ্রি হবে। এটা সমস্যা না, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা কর্ণদ্বয় সমান, আর এখানের কর্ণদ্বয় কি পরস্পর অসমান। অসমান কি? কর্ণদ্বয় অসমান। এখন এর সাথে কি কি মিল আছে? এর সাথে মিল হচ্ছে সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান, এটি মিল আছে, অর্থাৎ এটি মিল আছে। এখানেও সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান, এটি মিল নেই। এটি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না। কর্ণদ্বয় পরস্পর সমান, এটি কর্ণদ্বয় পরস্পর অসমান। তার মানে দেখেন, একটা তথ্য মিল থাকলেও বাকি দুটো তথ্য এখানে মিল নেই। কথাটা ক্লিয়ার? তবে সামান্তরিকের যে তথ্যগুলো আছে সেগুলো মিল আছে, যেমন বিপরীত কোণ, মানে বিপরীত কোণ দুটো পরস্পর সমান, এটা সামান্তরিকের চরিত্র। তারপরে একই সাথে এটাও বিপরীত কোণ দুটো পরস্পর সমান, এই জায়গায় আমাদের ঠিক আছে। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, যে এইটুকু ব্যতীত, অর্থাৎ এখানে কিছু মিল আছে, এখানে কিছু মিল নেই, আবার বাকি কিছু চরিত্র আমার সামান্তরিকের সাথে মিল আছে। এই সব কিছু মিলেই মূলত দেখেন, এই সব কিছু মিলেই মূলত হচ্ছে আমার কি রম্বস, এখানে বর্গ, আয়ত। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় যেহেতু আমি এখানে একটা সমকোণের কথা বলেছি, যে এটা সমকোণ, একটা সমকোণ মানে কি? সমকোণ তাহলে একটা না, সমকোণ হচ্ছে আমার সবগুলো, সমকোণ হচ্ছে কি সবগুলো। কিন্তু এখানে একটা চরিত্র আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে লেখার দরকার নেই। একটিও সমকোণ নেই, একটিও কি নেই, আমার সমকোণ নেই। ঠিক আছে, এখানে একটিও সমকোণ নেই, এই চরিত্রটা আপনি এখানে লিখতে পারেন। তবে এক যে এরা পরস্পর বিপরীত কোণ দুটো পরস্পর সমান, আর পাশাপাশি কোণ দুটির যোগফল কে, এটা হলো, এরা হচ্ছে সম্পূরক। এটা তো আমাদের নর্মালি আমাদের সামান্তরিকের চরিত্র। তার মানে আপনি যেটা করবেন, যখন নোট করবেন তখন মূলত সামান্তরিকের চরিত্রগুলি লিখবেন। সামান্তরিকের আসলে কি কি চরিত্র আছে এটা বাদ দিয়ে বাকি স্পেশাল চরিত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি আছে এটা লিখবেন, তারপর বর্গের ক্ষেত্রে কি আছে এটা লিখবেন, এবং আমাদের রম্বসের ক্ষেত্রে কি আছে এটা লিখবেন। তাহলে দেখবেন অনেকগুলি চরিত্রই আপনার শর্ট হয়ে গেছে, আপনাকে তাহলে কনফিউশন হতে হবে না। কারণ আমরা বইতে যখন লিখি এই সামুদ্রিকের চরিত্রগুলো বারবার এগুলিতে চলে আসে, ফলে আলোচনা দীর্ঘ হয়, অনেক সময় আপনি কনফিউজড হতে পারেন। কথাটা ক্লিয়ার? এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন কিনা। এবার আমাদের আরেকটি তথ্য জানতে হবে, সেটা হচ্ছে রম্বস, সরি ট্রাপিজিয়াম।
ট্রাপিজিয়াম আইডিয়াটা এটা খুব একটা কঠিন না। আমি এগুলির কোনোটাই সূত্র নিয়ে এখন কথা বলতেছি না, এটা আগামী ক্লাসে কথা হবে। হ্যাঁ, ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কনসেপ্টটা কি মূলত? আরেকটা ব্যাপার, এগুলি কিন্তু সবকটার যোগফল 360, এটি কিন্তু আমি বলেছি। ইভেন আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখন আসুন যে এই জায়গায় ট্রাপিজিয়াম জিনিসটা কি। ট্রাপিজিয়াম জিনিসটা এদের সাথে মিল অমিল দুটোই আছে। মিল কি, যে এর একজোড়ো বাহু সমান্তরাল এবং মানে সমান্তরাল হবে, এই একটা অংশ মিল আছে। আবার আরেক জোড়া বাহু সমান হবে কিন্তু সমান্তরাল হবে না। দেখেন বিষয়টা কি, দুই বাহুর ক্ষেত্রে দুটো চরিত্রের সমস্যা। আমি চিত্রটা আঁকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে চিত্রটা হয় কিনা আমি বুঝতেছি না। ওকে, আমি যদি এখানে আঁকি, দেখেন দুটো একজোড়া বাহুতে এখানে একটা চরিত্র গেপ আছে, ওখানে একটা চরিত্র গেপ আছে। যেমন এখানে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান শুধু ছিল না, সমান্তরালও ছিল। এখন এই যে এই বাহুটা পরস্পর সমান্তরাল কিন্তু সমান না, কি পরস্পর সমান্তরাল কিন্তু সমান না। দেখেন, অর্থাৎ এডি বাহু এবং আমার বিসি বাহু এরা কি সমান্তরাল, এরা কি আমার সমান্তরাল, সমান্তরাল কিন্তু এরা সমান নয়। এরা কি নয়? সমান নয়। এরা সমান্তরাল কিন্তু কি নয়? সমান নয়, একটা চরিত্র। আরেকটা যদি আমি এই বাহু দুটোর ক্ষেত্রে বলি যে এবি এবং বিসি বাহু, এবি এবং বিসি বাহু এরা সমান, এরা এবি এবং ডিসি বাহু এরা সমান কিন্তু সমান্তরাল নয়, সমান্তরাল নয়। দেখেন দুটো চরিত্র, একটা চরিত্র হচ্ছে এটা, আরেকটা চরিত্র হচ্ছে এটা, যে এবি এই বাহু দুটো সমান্তরাল কিন্তু সমান নয়, এই বাহু দুটো সমান কিন্তু এখানে কি এরা সমান্তরাল নয়। এই দুটো চরিত্র, এটার ক্ষেত্রে একটা সমস্যা, এটা মূলত দুটো চরিত্র সেম থাকলে তখন এদের ভিতরে একটা হতো। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ফ্যাক্ট। এখন এখানে এই অবস্থায় যে আমি যখন কর্ণ আঁকবো, এই কর্ণ দুটো আমার পরস্পর সমান হবে। যখন কর্ণ আঁকবো সেটা পরস্পর সমান, অর্থাৎ কর্ণ যদি আমি আঁকি, ধরেন এটা একটা কর্ণ, দেখেন এই যে কর্ণ দুটো, এই কর্ণ দুটোকে আমরা কি বলি? পরস্পর সমান বলি। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন এই কর্ণ দুটো যদি পরস্পর সমান হয়, এবং এখানে একটা বিষয় মাথায় রাখবেন, দুটো বাহু সমান হওয়া মানে এর বিপরীত যে মানে এই জায়গা থেকে যে এই কোণ দুটো, আমি বলি সরাসরি বলে ফেলি, সেটি হচ্ছে এই যে ভূমি সংলগ্ন কোণ দুটো যে থাকবে, এই কোণ দুটো সমান, ভূমি সংলগ্ন কোণ দুটি কি পরস্পর সমান। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের কি ট্রাপিজিয়াম। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত কি ট্রাপিজিয়াম। আরেকটা তথ্য একটু মাথায় রাখবেন, সেটি হচ্ছে আমরা এদের ক্ষেত্রে কি বলেছিলাম যে সম্পূরক কোণ কোথায় লিখেছিলাম, সরি এখানে সম্ভবত নেই, আমি সামান্তরিকের ক্ষেত্রে বলছিলাম। দেখুন এই যে এরা পাশাপাশি দুটো কোণ সম্পূরক ছিল, কিন্তু এখানে একটা তথ্য একটু মাথায় রাখবেন যে বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, বিপরীত কোণদ্বয় সম্পূরক। ক্লিয়ার? তাহলে বিপরীত কোণ দুটি আমাদের কে সম্পূরক। তাহলে এদের সাথে ট্রাপিজিয়াম যদি তুলনা করেন তাহলে চরিত্রগুলো সম্পূর্ণই ভিন্ন।
সম্পূর্ণই ভিন্ন। তাহলে এই হচ্ছে একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের কি ঘুড়ি। ঘুড়ির কনসেপ্টটা কেমন? ঘুড়ির কনসেপ্টটা আমি একটু হাতে আঁকি। এই কনসেপ্টটা হচ্ছে এরকম, আমার এমনি আঁকাকির অভ্যাস খুব একটা ভালো না, আমি একটু কৌশলে আঁকি তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। দেখেন, ঘুড়ির ক্ষেত্রে আমাদের কিছু জরুরি তথ্য মাথায় রাখতে হবে, যে এখানে দুই জোড়া যে সন্নিহিত, এই যে দেখুন এই যে সন্নিহিত বাহু দুটো আছে, এই দুটো আমার কি পরস্পর সমান হবে। এই দুটো সন্নিহিত বাহু পরস্পর কি হবে? আমার সমান হবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গায় আপনি যদি আরেকটা দেখেন, এই যে এঁকেছি না, এটা কিন্তু একটা কর্ণ, এটা কিন্তু একটা কর্ণ। কেন কর্ণ? কারণ হচ্ছে এই যে এই কোণটা আর এই কোণটা আমি যোগ করেছি, রাইট? এই কোণ আর এই কোণ কি করেছে? আমি যোগ করেছি, এই কারণে এটি একটি কি কর্ণ। এখন যদি আপনি আরেকটা কর্ণ আঁকেন, এই কোণটা এবং এই কোণটা, তাহলে আরেকটা কর্ণ হলো। মজার ব্যাপার হচ্ছে এখানে এরা 90 ডিগ্রি কোণে এরা পরস্পরকে সেট করব, দুটি কর্ণ। তাহলে এটি একটি কর্ণ, তাই কিনা? এটি একটা কর্ণ। তাহলে এই দুটি কর্ণ পরস্পরকে 90 ডিগ্রিতে সেট করবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই বাহু সমান, এটি হচ্ছে সাধারণ বাহু, তাহলে এরা পরস্পর কি সর্বসম ত্রিভুজ। এরা পরস্পর কি সর্বসম ত্রিভুজ, অর্থাৎ যে সমান দুটি বাহু সংলগ্ন যে দুটো কোণ উৎপন্ন হবে, এরা পরস্পর কি আমার সর্বসম, এবং এরাও পরস্পরে আমার কি হবে? সর্বসম হবে। কথাটা ক্লিয়ার? কারণ এটা হচ্ছে সাধারণ বাহু, এই বাহু আর এই বাহু কি পরস্পর সমান, এই কারণে এই ত্রিভুজ যে এই দুটি যে তৈরি হবে, এটিও আমার কি হবে? সর্বসম হবে। এবং আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে এটা আর এটাও সর্বসম হবে। কারণ কি? এটা হচ্ছে সাধারণ বাহু, এখন এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তার মানে কি তিনটা বাহুই পরস্পরের সমান। তার মানে এভাবেও এরা সর্বসম, এভাবেও সর্বসম, এভাবেও সর্বসম। এটি হচ্ছে আমাদের মূলত ঘড়ি। চলুন, আমরা অনেক কথা বলে ফেললাম, এবার আমি একটু প্রসেস করে স্ক্রিন শেয়ারটা করি। আমরা স্ক্রিনে গিয়ে কিছু সমস্যা দেখব, তার ভিতর দিয়ে মূলত আজকের ক্লাসটি শেষ হবে। আর অল্প কিছুক্ষণ আমার সঙ্গেই থাকুন। আপাতত একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ দ্রুত একটু কমেন্টে জানান যে আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। ওকে, চতুর্ভুজ। এখন আমরা সরাসরি আমাদের সমস্যাগুলো একটু দেখব। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান যে স্ক্রিনটি দেখা যাচ্ছে। সরি, ঠিক আছে।
একটু কমেন্টে জানান যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমাদের এই জায়গায় আমরা এই প্রশ্নগুলো পারবো, এগুলো আমি এড়িয়ে যাচ্ছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন প্রথমত আমরা যদি এই প্রশ্নে যাই, এখানে দেখেন বলা হচ্ছে কি যে কোন সামান্তরিকের একটি কোণ কি হলে 80 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত হবে। আমরা কি করেছিলাম যে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে তাহলে বিপরীত, এই যেমন পাশে একটা সামান্তরিক আছে, এই কোণ আর এই কোণ পরস্পর সমান, তাহলে বিপরীত কোণ পরস্পর সমান হলে একটা 80 হলে আরেকটাও কি হবে, আমার 80 হবে। দেখেন তারপর বলা হচ্ছে কোন সামান্তরিকের, কি বলছে, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি, দেখেন মনে আছে দুটি সন্নিহিত কোণ মানে কি, এই একটা এই একটা, এই দুটোর যোগফল আমার কত, 180 ডিগ্রি। কত বলেন তো, 180 ডিগ্রি, যেহেতু পরস্পর সম্পূরক। এখন বলছে এই দুটি সন্নিহিত কোণের একটি 150 হলে, অর্থাৎ এটা যদি আমার 115 হয় তাহলে অপরটা কত হবে, তাহলে এটা থেকে 115 যদি আমি বাদ দিই, অর্থাৎ দুটোর যোগফল থেকে, তাহলেই যে উত্তর আসবে সেটি উত্তর 65 ডিগ্রি। দেখেন তাই কিনা। এবার আমাদের এই জায়গায় একটু জাস্ট মিনিট, সরি একটু জাস্ট মিনিট। ওকে, আমি বলছিলাম যে এখানে যে বিষয়টা সেটি হচ্ছে যে এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দেখেন, এই চিত্রটাতে কি বলা হচ্ছে, এই চিত্রটাতে মূলত বলা হচ্ছে যে বিএডি 60 ডিগ্রি হলে, অর্থাৎ বিএডি এটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে এডিসি এডিসি ওই সেম কথা কিন্তু, কারণ এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি, এটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 60 হয় তাহলে 180 থেকে বাদ দিলে কত হবে, 120। দেখছেন এগুলি খুব সহজ সরল অঙ্ক, আমার মনে হয় এগুলি আপনারা পারবেন। এবং এখানেও সেম কথা যে এবিসিডি একটি সমান্তরিক, তাই কিনা। এই সমান্তরিকের ক্ষেত্রে আপনি যদি দেখেন বিসিডি বি সি, দেখেন বিসিডি এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এ বি সি ওই সেম কথা। এই টাইপের অঙ্কগুলো পারবেন, আমি এগুলো একটু রেখে যাচ্ছি। ওকে, আপনাদের কাজ হচ্ছে এগুলি একটু চর্চা করা। তাহলে এবার আমরা এটি দেখি, 20 নম্বর সমস্যাটি দেখি। 20 নম্বর সমস্যাটিতে কি বলা হচ্ছে, 20 নম্বর সমস্যায় বলা হচ্ছে যে এই জায়গায় যে এসি এবং বিডি সামুদ্রিকের দুটি কর্ণ, অর্থাৎ এটা বলা হচ্ছে এবং এটা বলা হচ্ছে দুটি কর্ণ। এখন ও বিন্দুতে সেট করে, এই বিন্দুতে সেট করে, মূলত এই জায়গায় সেট করে, তাই না। ওকে, তাহলে অতএব এখানে কি ঘটবে, এখানে আছে এ ও, মানে এইটুকুর কথা বলছে, তাই কিনা, এইটুকুর কথা বলছে যে এটা সমান এটা হবে কিনা, এটা তো হবে না, কারণ এই অংশটা সমান এই অংশটা হবে, কারণ সামুদ্রিকের দুটো বাহু পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত করে। তার মানে এটা এটা হবে, এটা এটা হবে, কিন্তু এটা আর এটা হবে না, এটা এটা হবে না, এটা এটা হবে না। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে একটা শুধু আছে, কি আছে, বিও ডিও, অর্থাৎ এই পার্শ্ব আর এই পার্শ্ব দেওয়া আছে, তার মানে এটি উত্তর। এবার আপনারা যদি এই প্রশ্নে দেখেন, এখানেও সমস্যাটা সেম, যে এবিসিডি সামুদ্রিকে এ ও এইটুকুর মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাই কিনা। তাহলে এখানে ও ডি এটা দেওয়া আছে 7, তাই কিনা। এখন এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে কোনটা সঠিক, বিসি, তাহলে বিসি কোনটা, বিসি হচ্ছে এটা, তাই কিনা। এখন বিসি এটা, এই দুটো মান দিয়ে আপনি কি করতে পারেন, যদি মানে এটাকে ত্রিভুজও চিন্তা করেন, তাই কিনা। তাহলে ত্রিভুজ চিন্তা যদি করেন তাহলে এইটা দেখেন কত হবে,
এটাকে অতিভুজ স্কোয়ার সমান আপনি সূত্র ফেলে দেখেন, সূত্র ফেলে আমার এটি মিলবে না, যেহেতু মিলবে না আপনারা একটু ট্রাই করে দেখবেন যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান হবে, দেখবেন এই বাহু মিলবে না, কারণ এটা 14 হবে না, কারণ এটা 5 7 আছে, তাই কিনা? তারপরেও আপনি সূত্র ফেলে দেখবেন যে এটা অতিভুজ, একটা ভূমি আর একটা লম্ব। ক্লিয়ার? ওকে, এখন তাহলে এটি মিলবে না, আমি অগ্রিমই বলে দিচ্ছি। তারপরে হচ্ছে যে বিও, এখন বিও সমান 5, না এটা 5 হবে, কিন্তু এটা হবে বিওটা হবে আমার 7, ঠিক আছে, যেহেতু এটা 7 হবে। তার মানে এখন এটাও হচ্ছে না, বিডি এই দুটো হবে আমার এখানে 7 এখানে 7, 14। তার মানে কি এটি হচ্ছে, কারণ এখানে 7 হলে এখানেও 7 হবে, তাহলে 14 হবে। এখন সিডি এটি আপনাকে বের করতে হবে, অর্থাৎ 10 বের করে দেখতে হবে, কারণ এখানে 7 এখানে হচ্ছে 5, তাহলে এই সিডির মান কত আপনি একটু দয়া করে বের করে দেখবেন যে এখানেও অতিভুজের মানটা মিলবে না। ক্লিয়ার? ওকে, তাহলে একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে? পরের প্রশ্নে বলা হচ্ছে যে এই জায়গায় যে এবিসিডি সামুদ্রিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো, এই ভূমিকে আপনি ই পর্যন্ত বাড়ালেন, তাই কিনা? ই পর্যন্ত আপনি কি করলেন? বাড়ালেন, ঠিক আছে। ওকে, বিএডি 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 ঠিক আছে, বিএডি এর কোণটা হচ্ছে আমার 100। এখন বলা হচ্ছে বিসিই কত, অর্থাৎ বিসিই এটা জানতে চেয়েছে। এখন আপনারা জানেন যে একটা সামুদ্রিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তার মানে এটা 100। এটা 100 যদি হয় তাহলে এখান থেকে যদি আপনি দেখেন যে এখান থেকে যদি দেখেন এইটুকুতে 100, তাহলে এই পুরোটার উপরে যে কোণটা এই জায়গায় এটা হচ্ছে 180, কারণ সরল কোণের উপরে 180 হয়। তাহলে এইটুকুতে যদি 100 হয়ে যায় তাহলে বাকিটুকুতে কত হবে? 80। খুব সহজ। এবার একটু পরবর্তী ধাপে যান, যে এই জায়গায় কোথায় গেল? ওকে, 23 নাম্বারটা দেখেন। 23 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে এবিসিডি সামন্তরিকের এবিসি একটা ডি একটা সামন্তরিক, এখানে এবিসি এই কোণটা হচ্ছে আমার 65 ডিগ্রি। কত? 65। এখন বিএডি সমান কত? বিএডি গুণ, এটা পারবেন আপনারা, কারণ এটা সম্পূরক। ওকে, তাহলে এবার আমাদের 24 নম্বরটা, 24 নম্বর বলা হচ্ছে পি কিউ আর এস, এটা একটা সামুদ্রিকের এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, ঠিক আছে। যেখানে এই একটার মান দেওয়া আছে, কি বহিস্থ মানটা দেওয়া আছে, আপনি এখান থেকে চালাকি করে যে কাজটা করবেন সেটি হচ্ছে যে এই জায়গায় যে আমার কোণটা উৎপন্ন করেছে সেটি কিন্তু টোটালটা মিলে 180। তাহলে 180 থেকে 45 বাদ দেবেন, 180 থেকে 45 কি করবেন? বাদ দেবেন। যদি বাদ দেন তাহলে হবে কত? 135 থাকবে। কত থাকবে? 135। এখন আপনার কাছে চাইছি কি, এটা যদি 135 হয়, দেখেন এটা যদি হয় কত আমার 135, তাহলে এটিও হবে আমার কি সেম। তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে 270 হবে, তাহলে উত্তর হবে কত? 270, কারণ এই দুটোর যোগফলই আমার কাছে জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? ওকে, এবার আপনারা এখানে সমাধান করতে গেলে তো অনেক লম্বা লাগে, আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রশ্নটা দেখেন, 25 নম্বর প্রশ্ন। এখানে চিত্রে এম ও পি এন এটার একটা সামুদ্রিক। এখন এম ও পি আর এম এন পি এটা চেয়েছে, এটা এখান থেকেই পারবেন, তাই কিনা। এখানে 120, এখানে যদি 120 হয়, আপনারা জানেন যে এই দুটোর যোগফল 180, তাহলে এটা কত? 60। এটা এমনিতেও পারতেন, যেমন এটাকে যদি আপনি এভাবে চিন্তা করতেন, এই দুটো সামন্তরিক এই দুটো ছেদক, আপনাদের মনে আছে কিনা যে এই কোণটা আর এই কোণটা
এক যেটা মানে অনুরূপ কোণ এটা পরস্পর সমান হয়, এটা 60 হলে তাহলে আলটিমেট এটাও 60, তাই কিনা? তাহলে যদি এই দুটো যোগফল বলে তাহলে এই দুটোর যোগফল আমার কত হবে? স্বাভাবিকভাবে এটা আর এটার যোগফল আমার 60 120 হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটাও পারবেন। এবার এগুলি নিয়ে আপনারা একটু পড়ে নেবেন, এগুলি সবই পারার কথা। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে চলে যায়। এখানে দুটো প্রশ্ন আছে, দেখেন প্রশ্নটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল হচ্ছে কি সিডি, ওকে। আবার এ এ সি সমান বিডি, তো বুঝতেই পারছেন এটা আয়ত, কারণ কর্ণ দুটো পরস্পর সমান, আবার কি বিপরীত বাহু দুটো আবার পরস্পর সমান, তাহলে বিপরীত বাহু দুটো পরস্পর সমান, কর্ণ দুটিও সমান, আলটিমেট এটিকে আমার আয়ত। ঠিক আছে, এটি হচ্ছে আমার কি একটা আয়ত। তাহলে সঠিক চতুর্ভুজ কোনটি? আয়তক্ষেত্র। খুবই সহজ। এবার যদি আপনি দেখেন 32 নম্বরটা, এবিসি চতুর্ভুজের কর্ণ এসি সমান বিডি হলে নিচের কোনটি সঠিক? এখন কর্ণ যদি দেখেন যে চতুর্ভুজের কর্ণ দুটো যদি সমান হয়, তাই কিনা, স্বাভাবিকভাবে নিচের কোনটি সঠিক হবে? তাহলে স্বাভাবিকভাবে এই কর্ণ দুটি সমান রম্বসের হয় না, আমাদের দেখা যাচ্ছে যে বর্গের হয়। সামান্তরিকের এখানে এই ব্যাপারে কোনো মতামত নেই। ট্রাপিজিয়ামের যদি খেয়াল করে দেখেন যে ট্রাপিজিয়ামের আমি বলছি যে দুপাশের যে কর্ণ দুটো, হ্যাঁ এর ক্ষেত্রে এখানে আপনি যদি একটু দেখেন ত্রিভুজটা একে, এটি যদি আমরা ধরি এ বি সি ডি, এখানে বলছি কি এসি এটা এবং বিডি এটা, কথাটা ক্লিয়ার? এই দুটো পরস্পর সমান হলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এটি আয়ত হবে। ক্লিয়ার, ওকে। এবার তাহলে এটি গেল, আপনারা এটি এগুলি পারবেন, এগুলি সমস্যা নেই। রম্বস ডেফিনেশন রিলেটেড সবকটাই পারবেন। আমি শুধু অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করতেছি। এখানে যদি 39 নাম্বারটা দেখেন, 39 নাম্বারটা, 39 নম্বরে কি আছে? এবিসিডি রম্বসের বি কোণ, বি কোণ সমান 80 ডিগ্রি। এটা হচ্ছে আমার কত? 80 ডিগ্রি। আপনাদের এইটা আবার একে নিতে হবে, হ্যাঁ, এ বি সি ডি, আপনি এভাবে সিরিয়ালে আসতে পারেন, এ বি সি ডি এভাবেও আসতে পারেন, যেভাবে আসেন সমস্যা নেই। এখানে বি কোণটা হচ্ছে 80, তাহলে এখানে সি কোণটা কি হবে? পরস্পরে হচ্ছে 180, পরস্পরে কত আমার? 180। যেহেতু পরস্পরের 180, এটা যদি বাদ দেন তাহলে থাকবে কত? 100। এবার এটা হচ্ছে আমাদের এবিসি রম্বসের এ কোণ যদি কত হয়? 60 হয়, অর্থাৎ এই কোণটা যদি আমার কি হয়? 60 হয়, তাহলে ডি কোণ এটা কত? তাহলে এটা 120, তাই কিনা? ওকে, উত্তর হবে কত? 120। এবার আসেন আমরা যদি পরের অঙ্কে যাই, অর্থাৎ এগুলি পারবো। এখানে দেখেন কি বলা হচ্ছে? এবিসি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কি করে? ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুতে ছেদ করলে এ একটা পার্শ্ব, বি একটা পার্শ্ব, তাহলে এ ও বি, অর্থাৎ এই কোণটা জানতে চাওয়া হয়েছে। অপশনে দেখুন এই কোণটার ক্ষেত্রে কি হবে। আমি আগে বিষয়টা দেখাই। রম্বস কিন্তু বলছে। এখন রম্বসের ক্ষেত্রে দেখুন চিত্রটা আপনি আপনার মতো করে এবিসিডি অথবা এবিসিডি এঁকে নেবেন। এখানে তথ্যটা বসাবেন যে এবিসিডি এ ও বি কোণটা চেয়েছে, এ ও বি কোণ, ঠিক আছে। রম্বসের ক্ষেত্রে এই কথাটা মনে হয় আমি বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রে যেটা হচ্ছে, বর্গের ক্ষেত্রে আমাদের কি এখানে এটা এটা সমান ছিল, এটাও সমান ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে দেখেন এটা এটা এবং এটা তিনটাই অসমান। তাহলে তিনটা যদি অসমান হয় তাহলে সেটি কি হবে? বিষমবাহু ত্রিভুজ হবে। ওকে, এবার তাহলে আমরা যদি এটি দেখি যে এটিতে কি বলা আছে? এবিসিডি রম্বসের এসি বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করছে। এসি বিডি কর্ণ, এখানে এসি আর বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এখন এসিডি 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 কোণ যদি আমার কত হয়? 60 ডিগ্রি হয়, কথাটা ক্লিয়ার? এটা যদি আমার কি হয়? 60 হয়,
ভালো করে খেয়াল করেন যে ABC যে রম্বসের AC BD কর্ণ দুটো, AC আর BD কর্ণ দুটো এই বিন্দুতে আমার সেট করেছে, কিন্তু দেখুন এখানে মান দিয়েছে কি ACD কোণ, ACD কোণ দিয়েছে, তার মানে এই কোণটার মান দিয়েছে, রাইট। এখন সমস্যাটা হচ্ছে আপনাদের এখানে যে বিষয়টা ভালো করে দেখতে হবে, এটা কিন্তু অঙ্কটা এই দিক থেকে একটু জটিল, কিন্তু যদি ভালো করে জানেন যে এই যে কর্ণটা এই যে একটা কোণ আছে না, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, একইভাবে এটাও বলতেছি, যেমন এটা 90 ডিগ্রিতে সেট করবে, আবার এটা সমভাবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সেটি যদি হয়, আপনার কাছে চাচ্ছে কি ওডিসি, তার মানে কি দেখছেন ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনার এই তিনটার ক্ষেত্রে আপনার এখানে যদি মানে এটা বের করতে চান, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যে এই পুরো ত্রিভুজটাই বের করে ফেলা। কারণ পুরো ত্রিভুজটা যদি বের করি, অন্তত আমি একটা জায়গায় নিশ্চিত, সেটি হচ্ছে যে এই দুটো কোণের ব্যাপারে আমি একটু ধারণা পেতে পারি। এরকম যেমন এখানে আমি যদি এই জায়গায় যদি বলি যে এই কোণটা যদি আমরা আঁকি, এটা যেহেতু 90 ডিগ্রিতে আঁকবে, দেখেন এই কোণটা আমার 90 ডিগ্রি হবে, এটা সত্য, তাহলে আমার পুরোটাই আঁকার দরকার নেই, এইটুকুই আমরা আঁকলেই হচ্ছে। তাহলে এইটুকুর ভিতর আমার একটা অলরেডি দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার, এটা হচ্ছে আমার কত 60, তাহলে এটা হবে আমার 90। তাহলে আলটিমেট এই দুটো যোগ করে আমি যদি 180 থেকে বিয়োগ করি, 180 থেকে এটা কত হবে 150 যদি বিয়োগ করি, তাহলে আমার কত হচ্ছে শুধুমাত্র 30 হচ্ছে। ক্লিয়ার? এটি হচ্ছে উত্তর। দেখুন তো 49 নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আমাদের অনেকগুলো অঙ্ক, ওকে, ট্রাপিজিয়ামে এখানে চলে আসছে, ও সরি, মোটামুটি শেষ। একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। বাকি এই তথ্যগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর ঘড়ির 4 কোণের সমষ্টি তো আমি বলেছিলাম 360 হবে, বাকি তথ্যগুলো আপনারা একটু দয়া করে পড়ে নেবেন। ক্লিয়ার? তাহলে মোটামুটিভাবে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে যেটি হবে সেটি হচ্ছে আপনার ত্রিভুজের পরিমিতি শুরু হবে, এটি আপনারা মূল ক্লাসে একটু লক্ষ্য রাখবেন। আর আপনারা জানেন যে এই গাণিতিক সমস্যাগুলো আমি ত্রিভুজের ক্ষেত্রেও বিগত সালে প্রশ্নগুলো যেহেতু সমাধান সিস্টেম সেম, এই কারণে আমি আর নতুন করে ক্লাসে আসিনি, অর্থাৎ আমি দেখা যাচ্ছে আগের ভিডিওগুলোই প্লে করেছি। এই ক্ষেত্রে যেহেতু আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই আর সেম কথাই বলবো, এই কারণে আপনারা ভিডিওগুলোকে মিস করবেন না, যেহেতু এখানে অঙ্কগুলোই সমাধান করা হবে। ঠিক আছে? তাহলে সবাই এই বাকি পর্বগুলোও দেখবেন। আর এখানে আমি সরাসরি আজকে হোয়াইট বোর্ডে লাইভ ক্লাসে বেসিক ক্লাসগুলো নিয়ে আমি কথা বলতেছি, যাতে করে এগুলি যেহেতু আগে স্ক্রিন শেয়ার ছিল, আমি চাচ্ছি যে সরাসরি মূল ক্লাসটাই আপনারা একটু ফ্লেভারটা নেন। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।